সুপ্রিম কোর্ট চরম মেহেরবান পাকিস্তানের প্রতি, যেখানে কিছু কিছু ব্যাপারে সুপ্রিম কোর্ট অ্যাজ পার ল যায় না, অ্যাজ পার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড চলে যায়। যেখানে সুপ্রিম কোর্ট অতিরিক্ত মেহেরবান পাকিস্তানের প্রতি যদি বলে থাকে, এই শব্দ ভুল না, কিন্তু ঠিক বললাম কি বললাম না সেটা আপনারা বিচার করবেন, কারণ এমনই একটা অর্ডার এসেছে শুক্রবার দিন জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস এন কোটেশ্বর সিং এর বেঞ্চ থেকে। বলা হয়েছে যে ঠিক আছে, মানবিকতার খাতিরে এই পাকিস্তানিদেরকে ভারতে রাখা হোক। আবার সেই অর্ডারে এটাও বলছেন যে যদি আমার অর্ডারে স্যাটিসফাইড না হয় তাহলে হাইকোর্টেও যেতে পারে। আবার নিজেই বলছেন যে এটাকে আবার প্রিসিডেন্ট হিসেবে ধরার দরকার নেই, অর্থাৎ যে সুপ্রিম কোর্টের এক একটা জাজমেন্টকে ল হিসেবে ধরা হয়, বলছেন যে এই জাজমেন্টকে ল হিসেবে ধরার দরকার নেই। সুপ্রিম কোর্ট চরম মেহেরবান। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। কিছু কিছু বিষয় না আমাদেরকে মনে রাখতে হবে, যেমন সুপ্রিম কোর্ট কাশ্মীরে ইলেকশন চায়, কিন্তু সুপ্রিম কোর্ট পেহেলগাম টেরর অ্যাটাকের বিষয়ে নিউট্রাল ইনভেস্টিগেশনের মামলা শুনতে খুব একটা ইন্টারেস্টেড না। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে বেশ কিছু মামলায় স্টে অর্ডার দেয়, কিন্তু সেখানে মুর্শিদাবাদ দাঙ্গা হলে খুব একটা শুনতে ইন্টারেস্টেড না। আর এই সেই সুপ্রিম কোর্ট যেখানে অথরিটি দাবি করছেন যে ওভার ভিসা, মানে ভিসার ডেট পার হয়ে গেছে, তারপর এই পাকিস্তানি থাকছে ভারতে, যে ডকুমেন্ট শো করা হচ্ছে আধার কার্ড এবং অন্যান্য ভারতীয় ডকুমেন্ট, সেগুলো হচ্ছে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। তারপরেও তার মধ্যে ইন্টারফেয়ার করে সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে অর্ডার দিলেন যে না, যাওয়ার দরকার নেই। মামলাটি করেছেন আহমদ তারিক বাট, যার বক্তব্য হচ্ছে যে আমার পরিবারের যে বাকি 5 জন সদস্য রয়েছেন, বাবা মাসকুর বাট, মা নুসরাত বাট, বোন আয়েশা তারিক বাট, ভাই আব্বু বাক্কার বাট, আর এক ভাই উমর বাট, টোটাল 6 জন পাকিস্তান থেকে এসে ভারতে থাকেন, ভারতের শ্রীনগরে থাকেন। আর যে মামলা করেছেন আহমদ তারিক বাট, তিনি থাকেন বেঙ্গালুরুতে, জব করছেন। বিষয়টা হচ্ছে যে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে জিরো কানেকশন রাখতে চান। ভারত সরকার কোনো কানেকশনই নেই পাকিস্তানের সঙ্গে, সেই কারণে অর্ডার দিয়েছেন যা পাকিস্তানি আছে সবকটা বেরিয়ে যাও। সেই কারণে শ্রীনগর ফরেন রেজিস্ট্রেশন অফিস থেকে একটি ফোন যায় এই ফ্যামিলিকে, আর বলা হয় যে আপনাদের ভিসা না পার হয়ে গেছে ডেট, সুতরাং আপনাদেরকে ফিরে যেতে হবে আপনাদের পাকিস্তানে। আর ডকুমেন্টস যেগুলো দেখাচ্ছেন সেগুলো আন্ডার ইনভেস্টিগেশন, কারণ এগুলোতে সন্দেহ আছে যে সবটা ঠিক আছে কি ঠিক নেই। আর এই খবর আসতেই বাকি 5 জন সদস্যকে তুলে, 5 জন ফ্যামিলি মেম্বারকে অ্যারেস্ট করে, অর্থাৎ এই মাসকুর বাট থেকে শুরু করে ওনার মা, বোন, ভাই, আরো 2 জন যারা রয়েছেন তাদেরকে তুলে ওয়াঘা বর্ডারে নিয়ে চলে যাওয়া হয় যে ভাই এবার তোমরা পার করো। সেই মুহূর্তে আহমদ তারিক বাট পৌঁছে যান সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের হাত পা ধরে নেন যে এনারা সব ইলিগাল কর্ম করছেন, আমরা কোনোভাবেই পাকিস্তানে যাব না, কারণ আমার কাছে লিগেল ডকুমেন্ট রয়েছে, আমার কাছে আধার কার্ড রয়েছে, আমার কাছে ভারতীয় বাকি ডকুমেন্ট রয়েছে, তো আমি কোনোভাবেই কিন্তু যেতে চাই না, এনারা ইন্টেনশনালি আর ইলিগাল ভাবে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। আর এরকম একটা গ্রাউন্ড সামনে আসতে বললেন যে তোমরা ভাই এলে কোথায় থেকে? সুপ্রিম কোর্টের কোয়েশ্চেন যে তোমরা হঠাৎ করে ভারতে ঢুকলে কি করে? তখন এই আহমদ তারিক বাট বলছেন যে ঘটনাটি হচ্ছে 1997-এ, যখন আমার পিতা মাসকুর বাট চলে আসে পিওকের মিরপুর থেকে কাশ্মীরের শ্রীনগরে। পাক অধিকৃত কাশ্মীর থেকে যখন কাশ্মীরের শ্রীনগরে চলে আসে, সেখান থেকে আসা শুরু হয় 1997। 2000 সাল আস্তে আস্তে আমার ভাই, বোন, মা সবকটা আমরা কাশ্মীরের শ্রীনগরে চলে আসি। আর আমার ভাই বোনরা প্রত্যেকে শ্রীনগর থেকে স্কুলিং করেছে, পড়াশোনা করেছে। আর আমি নিজে কেরালায় IIM থেকে MBA ডিগ্রি নিয়েছি আর ব্যাঙ্গালোরে জব করছি। ভাবুন কত হাস্যকর না? ভারতের কাশ্মীরে যখন 1990 থেকে কাশ্মীরি পণ্ডিতদেরকে খেদিয়ে তাড়ানো হচ্ছিল, তখন পিওকে থেকে বেশ কিছু ফ্যামিলি কাশ্মীরের শ্রীনগরে শিফট হচ্ছিল। আর তখনকারই ঠিক এই ঘটনা, যে ঘটনার গ্রাউন্ড দেখিয়ে বললেন যে দেখুন আমরা বহুতকাল আগে থেকেই রয়েছি। এখন বিষয়টা হচ্ছে বিচারপতি দেখলেন, বিচারপতি শুনলেন, বিচারপতি শুনে বললেন যে ঠিক আছে। সমস্ত শোনার পর আমি যা বুঝছি তাতে দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাট দ্য সুপ্রিম কোর্ট অ্যাকনলেজড some human element in this matter। ভাবুন এখানে যে কোথায় থেকে এই হিউম্যান এলিমেন্ট খুঁজে পেলেন, এই মানবিকতার একটা দৃষ্টিভঙ্গি আকর্ষণ করলো বিচারপতিদেরকে, আমার জানা নেই। কারণ যখন পেহেলগামে চুনচুনকে মারা হচ্ছিল, একের পর এক ফ্যামিলি মেম্বারদেরকে ধ্বংস করা হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা তার বাপ হারিয়েছে, ছোট ছোট বাচ্চারা, ফ্যামিলি তার হাজবেন্ড হারিয়েছে, কেউ তার ছেলে হারিয়েছে,
তখন কিন্তু এরকম কোনো সাম হিউম্যান এলিমেন্ট গ্রাউন্ড দেখা হয়নি, তারাও হারিয়ে ফেলেছে নিজেদের। আর আজকে সুপ্রিম কোর্ট ভারত সরকারের করা স্টেপের বাইরে গিয়ে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড খুঁজে পাচ্ছে। মানে ভাবা যায়, যেখানে নিজে সুপ্রিম কোর্ট বলছেন, এখানেই বুঝতে পারবেন যে এটা অতিরিক্ত মেহরবান নাকি কি সেটা দেখুন। দেখা আছে যে ফাইনালি দ্য সুপ্রিম কোর্ট অলসো ক্ল্যারিফাইড দ্যাট its orders in this case could not be used as precedent in others। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে এটাকে প্রেসিডেন্ট হিসেবে ধরা যাবে না। প্রেসিডেন্ট মানে হচ্ছে যে যখনই সুপ্রিম কোর্ট কোনো জাজমেন্ট দেয় সেটা লোয়ার কোর্টগুলোতে অ্যাজ আ আইন হিসেবে ধরা হয়, ল হিসেবে ধরা হয়, এবং সেটার উপর ডিপেন্ড করে জাজমেন্ট আসে, ভার্ডিক্ট হয়। এবার ভেবে দেখুন যে একজন ফ্যামিলি মেম্বারের প্রতি এত মেহরবান থাকার কারণ কি? তাহলে বাকিদেরকে পাঠানো হচ্ছে, তাহলে প্রত্যেকেই তো সুপ্রিম কোর্টে যাবে যে ভাই আমার তো ছেলে 1 বছরের বাচ্চাকে ছেড়ে আমি কি করে যাব, আমি ওকে ছেড়ে কি করে যাব। তাহলে একটা জায়গা ক্রিয়েট করা। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না না, অন্যান্যদের ক্ষেত্রে নয়, এটাই একটা স্পেশাল মামলা, যে মামলার ক্ষেত্রে আমি এরকম একটা রায় দিয়েছি, এটাকে কি কোনোভাবেই প্রেসিডেন্ট হিসেবে ধরা যাবে না। এখন বিষয়টা হচ্ছে যে ডকুমেন্ট ভ্যালিড কি ভ্যালিড না এই আহমদ তারিক বটের, সেটা তো সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে ঢুকে পুরো কেমন একটা ঘেঁটে দিল। কখন ঘেঁটে দিল? যখন ভারত সরকার অলরেডি কড়া আইন এই বিষয়ে এনেছেন। কি আইন এনেছিলেন 1 মাস আগে? 1 মাস আগে আইন এনেছিলেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। 4 এপ্রিলে এই আইনটি ইমপ্লিমেন্ট হয়েছে। আমি মেনে নিলাম রেট্রোস্পেক্টিভলি লাগু হবে না, কিন্তু এই এখতিয়ারে তো পড়ে যাচ্ছে। মানে এই আইন কি এনেছেন ভারত সরকার? ছেলে খেলার জন্য এনেছেন ভারত সরকার? মানে পার্লামেন্টের তো কোনো কাজই নেই মনে হচ্ছে, সুপ্রিম কোর্ট একাই বুঝে নেবে। কেন বলছি আমি? কারণ সুপ্রিম কোর্ট নিজে বলে যে আমরা লয়ের বাইরে চলি না, আমাদেরকে অ্যাজ পার ল চলতে হয়। আমরা যদি প্রমাণও দেখতে পাই যে আমি যদি বুঝতে পারি যে ব্যক্তি ভুল বলছে, তাও আমাকে অ্যাজ পার ডকুমেন্ট, অ্যাজ পার ল চলতে হয়। এখানে কি ল কাজ করছিল না, নাকি দেখা যাচ্ছিল না? প্রভিশন কি রয়েছে এই অ্যাক্টে? প্রভিশনস রয়েছে যে যদি কেউ ব্যক্তির যদি ভিসা ডেট পার হয়ে যায়, তাহলে কি আছে যে স্টেইং বিয়ন্ড দ্য পারমিটেড ভিসা পিরিয়ড অর ভায়োলেটিং ভিসা টার্মস ক্যান রেজাল্ট ইন আপ টু 3 years অফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড আ ফাইন অফ আপ টু 3 লাখ। এটা দেখতে পাইনি? জানতেন না সুপ্রিম কোর্ট? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখুন যে এখানে বার্ডেন অফ প্রুফ কাকে করতে হবে? ভারত সরকার দুর্দান্ত একটা কড়া আইন এনেছেন, যেখানে আমরা কেন দায়িত্ব নেব? যে ব্যক্তি ঢুকেছে, যে ব্যক্তি ইন্টেনশনালি হতেই পারে যে ফেক ডকুমেন্টস বানায়, সে দায়িত্ব নেবে প্রমাণ করার। আরে বুঝতে পারছেন তো? ফেক ডকুমেন্ট বানিয়ে নিচ্ছে, এবার পুলিশ দৌড়ে বেড়াও ফেক ডকুমেন্ট না আসল। কেন? যার ডকুমেন্ট ফেক লাগছে সে প্রমাণ করবে। তো এখানে আছে বার্ডেন অফ প্রুফ কি আন্ডার দ্য অ্যাক্ট দ্য রেসপন্সিবিলিটি টু প্রুভ সিটিজেনশিপ লাইজ উইথ দ্য ইন্ডিভিজুয়াল। বাস, দ্যাটস ইট। তাহলে সুপ্রিম কোর্ট না, সুপ্রিম কোর্টকে তো কনফ্লিক্ট করতেই হবে। সুপ্রিম কোর্ট তো কখনোই ভারত সরকারের আইনকে একদম উপরে যেতে দেবেন না। তাই একটা হয় না যে এই দ্য হিউম্যান এলিমেন্ট, এই যে একটা ব্যাপার, এই যে একটা গ্রাউন্ড দেখিয়ে এরকম একটা জাজমেন্ট দেওয়া, সত্যিই আমার আর কিছু বলার নেই। এখানে একটা দারুণ জাজমেন্ট দিয়েছেন। মানে এবার ধীরে ধীরে আরো বাকিরা একে একে যাবেন এবং সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলবেন, কান্নাকাটি করবেন, হাত পা ধরবেন যে আমাকে হুজুর বাঁচিয়ে নিন। আর হয়তো এরকমই একটা বলবেন যে ঠিক আছে, এই জাজমেন্টের জন্য হয় প্রেসিডেন্ট ফলো করতে হবে না, বাকি চলুক এইভাবেই। জানেন ফেক ডকুমেন্টে আমাদের ভারত কতটা এগিয়ে? দেখুন শুক্রবার দিন, একই দিনের জাজমেন্ট, যেদিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসা শুক্রবার দিনই এটা কনফার্ম করা হয় যে 52K 52,000 ফেক বার্থ সার্টিফিকেটস জেনারেটেড অন বোগাস অ্যাড্রেসেস টু বি ক্যান্সেলড। 52,000টা ফেক সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটকে ক্যান্সেল করা হয়েছে, যেগুলো ভুলভাল অ্যাড্রেসে ছিল। দেখুন ওভার 52,000 fake birth certificates generated on bogus addresses in 11 villages of Raebareli Salon will be cancelled, confirmed District Panchayati Raj Officer DPRO Shoumo Sil Singh on Friday. রায়বরেলির মধ্যে প্রায় 11টার ওপর যে সমস্ত স্যালন ব্লকের আন্ডারে পড়ছে, 11টা ভিলেজের অ্যাড্রেস দিয়ে এই 52,000 বার্থ সার্টিফিকেট ফেক বানানো হয়েছিল, যেগুলোকে ক্যান্সেল করা হয়েছে। তাহলে ফেক ডকুমেন্ট বানাতে ভারত আমাদের এগিয়ে। বেশ কিছু নেতার জন্য সম্ভব আধার কার্ড বানিয়ে নেওয়া, ভোটার কার্ড বানিয়ে নেওয়া, বার্থ সার্টিফিকেট বানিয়ে নেওয়া, কিন্তু বার্ডেন অফ প্রুফ, এটাই তো আইনের দরকার ছিল যে ফেক বানাবে তাকে প্রুফ করুক না সে। সরকারের সমস্ত এই ইনভেস্টিগেটর অফিসাররা কেন ঘুরে বেড়াবে? তাই তো, ভ্যালিড কথা কিনা? এই সমস্ত কিছুর মধ্যে আমি বুঝে গেলাম যে সুপ্রিম কোর্টের মনে হলো চরমভাবে মানবিকতার খাতিরে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখিয়ে ওনাদেরকে রেখে দেওয়া। কিন্তু এটা টাইম মানবিকতার খাতির দেখানো।
আমার প্রবলেমটা হচ্ছে দ্য টাইম। যতক্ষণ না পাকিস্তানি ভুগবে ততক্ষণ কি করে তারা বুঝবে, ততক্ষণ কি করে হবে যেখানে জিরো টলারেন্সে ভারত সরকার এগোচ্ছে, তখন এটা সুপ্রিম কোর্ট কি করলো ভেবে দেখুন একবার। এটা তো মেনে নেওয়া যায় না। মানে যেখানে আমরা চাইছি যে পদে পদে, আর তো সহ্য করার টাইম না, আর কোন রকম হিউম্যান গ্রাউন্ড থেকে শুরু করে এলিমেন্ট আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি, কিন্তু সুপ্রিম কোর্ট এটা করে দেখিয়ে দিল। তার কাছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা ফার্স্ট হলো। বাট আমি এটাই বলবো যে এটা টাইম না, এটা একদমই টাইম না। এটা ভুগতে দিতে হবে পাকিস্তানি আম পাবলিকদেরকেও, যে দেখো কেমন লাগে, আই মিন দেখ কেমন লাগে। যাই হোক, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।